10টা দেশ এবং 5টা পার্মানেন্ট দেশ রয়েছে, এরা তো স্থায়ী। যে 10টা দেশ রয়েছে যারা অস্থায়ী, এদের মেয়াদটা শেষ হচ্ছে 31শে ডিসেম্বর 2026। তাহলে ভারতের অন্তর্ভুক্তিটা কবে হতে পারে, এই সম্ভাবনাটা কবে দেখতে পাচ্ছেন? আমার মনে হচ্ছে যদি এইসব হয় সেটা ডিলে করবে 2026-এর পরে। 2026-এর আগে ব্রিক্সটাকে অবজার্ভ করবে, প্রেসিডেন্সি ইন্ডিয়া ব্রিক্সটাকে অবজার্ভ করবে। এবং আমি আপনাকে বলছি একদম মানে মাস ধরে বলছি, আপনার অন রেকর্ড তো আছেই, মাস ধরে শুনে নিন। সেটা হলো আমি বলছি সেপ্টেম্বর অক্টোবরের পরে সময় এবং ওয়ার্ল্ড অর্ডারের বিভিন্ন কম্পোজিশন চেঞ্জ হবে। এই কম্পোজিশনটাকে ইউনাইটেড নেশনস খুব ইম্পর্টেন্স দিয়ে অবজার্ভ করবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় না তার আগে ভারতকে নিয়ে যাবে, বসাবে, এসব কিছু করবে, কিন্তু অপশনস ডিসকাশন শুরু হতেই পারে। আমি আবারও বলছি, অপশনস ডিসকাশন শুরু হতেই পারে, কিন্তু ব্রিক্সের স্টেটাসটা ভারতের দেখবে। যেই মুহূর্তে দেখবে যে ভারতবর্ষ এবং বাকি দেশগুলো ব্রিক্সকে ইউটিলাইজ করে কোন ডিরেকশন নিতে চাইছে, এই যে ইন্ডিকেটরটা বুঝে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু এরা নিজেদের মতো করে রিশাফলিং শুরু করবে। এবং আপনাকে আমি বারবার বলছি, আমি 6টা মাসের পিরিয়ড বলে দিচ্ছি, ফ্রম সেপ্টেম্বর 2026 টু মার্চ 2027 এই বিশ্বের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পিরিয়ড। তার মানে কি আমরা এভাবে বলতে পারি যে ব্রিক্সের কাছে একটা অসহায় আত্মসমর্পণ করলো ইউনাইটেড নেশনসের এই সিকিউরিটি কাউন্সিল? বা অতিরঞ্জিত হয়ে যায় ব্যাপারটা, এরকম নয় ব্যাপারটা। সন্তুষ্টি করার একটা প্রক্রিয়া কি এটা তো হ্যাঁ অবভিয়াসলি, এটা শুধু ব্রিক্স কিন্তু এতটা ইম্পর্টেন্ট কেন? মানে ইন্ডিয়া, রাশিয়া, চায়না, সাউথ আফ্রিকা এবং ব্রাজিল এতটা কেন ইম্পর্টেন্ট হয়ে উঠলো? তার কারণ আছে। গোটা বিশ্বে কি কি ল্যাক হচ্ছে? পপুলেশন ল্যাকিং আছে। পপুলেশন ল্যাকিং কে সলভ করতে পারে? ইন্ডিয়া, চায়না। রিসোর্স কে যারা ল্যাকিং আছে তারা কি সলভ করতে পারে? ব্রাজিল প্রচন্ড রকম, অ্যামাজনের তো কোনো রিপ্লেসমেন্ট হতে পারে না। মিনারেলস কে সলভ করতে পারে? সাউথ আফ্রিকা। সৌদিও অলরেডি ইন দ্য কারেন্ট স্টেটাস। ইরান ইজ অলসো ইন দ্য কারেন্ট স্টেটাস। আস্তে আস্তে ইভেন আপনি ভুলে যাবেন না, ভেনেজুয়েলা কিন্তু নিজের ইচ্ছা প্রকাশ করেছিল ব্রিক্সে ঢোকার, এটা আমাদের ভুলে গেলে চলবে না। ইউরোপের বহু দেশ একটা ইনক্লিনেশন দেখাচ্ছে, আফ্রিকার বহু দেশ একটা ইনক্লিনেশন দেখাচ্ছে, উইচ ইজ এ ইন্টারকন্টিনেন্টাল স্টেটাস চেঞ্জ হচ্ছে। রাশিয়ার ব্যাপারে তো কিছু বলার দরকার নেই। পয়েন্ট হচ্ছে এই টোটাল যে ক্লাবটা ফর্ম করছে, এই ক্লাবটা কিন্তু ইউনাইটেড নেশনসকে একটা আনকমফোর্টেবল জোনে ঠেলছে। কোথাও গিয়ে কি ডলারের ওপর একটা ভারসাম্য হারিয়ে যাওয়া বা ডলারের ওপর বিশ্বাস চলে যাওয়াটাকে ইউনাইটেড নেশনস আগে থেকেই সেই রিপ্লেসমেন্টটা ভেবে রাখছে? ব্রিক্স কারেন্সি, জানেন তো, আমার এক গুরুদেব আমাকে একটা জিনিস শিখিয়েছিল, সেটা হলো যখন সরকার পড়বে এরকম ব্যাপার, সবার আগে আপনি চায়ের দোকানে খবরটা পাবেন। ঠিক আছে? চায়ের দোকানে দেখবেন যে জ্যাঠামশাই এতদিন ধরে বিরাট জাস্টিফাই করছিল গভর্নমেন্ট হেভি কাজ করছে, সে দেখবেন সাইলেন্ট হয়ে গেছে। সে উল্টে অল্টারনেট যে ন্যারেটিভটা আছে সেটা বলতে, ওরাও তো ভালো কথাই বলছে, ওরা তো খারাপ কথা বলছে না, আর এরাও এই, তখন কিন্তু একটা ইন্ডিকেশন পাবেন যে কোথাও গিয়ে চেঞ্জ হচ্ছে। এরকম যদি 10-12টা স্যাম্পলিংকে আপনি হাতে রাখেন, তখন বুঝতে পারবেন যে এই স্যাম্পলিংগুলো থেকে কিন্তু একটা থিওরি। ইউনাইটেড নেশনসের তো অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে সিকিউরিটি কাউন্সিল একটা। তাহলে কি সিকিউরিটি কাউন্সিল দিয়েই আগে সেই নাক গলানোটা শুরু হলো? আপনাকে আমি 2-3টে জিনিস বলে দিচ্ছি, অবজার্ভ করবেন। ইকোনমিক কাউন্সিল, সিকিউরিটি কাউন্সিল, বিভিন্ন রকম যে গ্লোবাল কাউন্সিলসগুলো আছে তাদের স্টেটাসটা, হেলথ কাউন্সিলের স্টেটাসটা, ইউনাইটেড নেশনসের নিজস্ব যে চ্যাপ্টার্সগুলো বেরোচ্ছে সেইগুলো, সব কিছুতে হঠাৎ করে কেন ইউনাইটেড নেশনস সেন্স অফ কোঅপারেশনকে ভ্যালু দিতে শুরু করছে? সব কিছু কেন ইউনাইটেড নেশনস বারংবার একটা গ্লোবাল ফিজিক তৈরি করার চেষ্টা করছে, যেই ফিজিকটা গোটা ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম দেশকে কেটার করে, এবং এটার উপরে এমফাসাইজ করার চেষ্টা করছে? কেন? এই ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামস যেগুলো হয়, সেই ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো দেখবেন প্রচণ্ড রকমভাবে ডিজাইন করা শুরু হয়ে গেছে অন এনার্জি ইউটিলাইজেশন অ্যান্ড এনার্জি রোলিং। এই এনার্জি ইউটিলাইজেশন অ্যান্ড রোলিংয়ের ক্ষেত্রে যে রেস্ট্রিকশনসগুলো ছিল, ইউনাইটেড নেশনস কোথাও গিয়ে সেগুলোতে প্রথমবার হেড অন ডিসকাশন করছে। কেন ডিসকাশন করছে? কারণ ইউনাইটেড নেশনস বুঝতে পারছে যে আমাদেরকে আজকে যেই থালা বাসনগুলো এতদিন ধরে আমরা ইউজ করিনি, সেগুলো যদি ইউজ করা শুরু না করি,
তাহলে কিন্তু একটা সময় আসতে চলেছে যে আমাদের মাটিতে ভাত খেতে হবে। ঠিক, কিন্তু এখানে একটা জিনিস আমার ভীষণ জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে আমেরিকার সম্পর্ক অত্যন্ত ভালো, সেটা আমরা জানি। চীনের সঙ্গে ঠিক ততটাই অবনতি হয়েছে। আগেরবার ভারতকে স্থায়ী সদস্যপদ হতে চীন ভেটো দিয়েছিল, নো ভোট চীনের পক্ষে। এবার যদি আমেরিকার দিকে রাশ টেনে আমেরিকা ভেটো দিয়ে দেয়? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, যদি কাউকে ষাঁড়ে তাড়া করে না, আপনি আমি পাড়ার লোক হয়ে হ্যাঁ করতে পারি, কিন্তু যার পিছনে ষাঁড়টা দৌড়ায় সে সবার আগে রিয়েলাইজ করে যে সে কতটা ডিফিকাল্টিতে আছে, ঠিক আছে? সুতরাং ষাঁড়টা এখন কার পিছনে দৌড়াচ্ছে আপনারা বুঝতে পারছেন। পয়েন্টটা হচ্ছে, সে যদি ভেটো দেয়, আমি ধরে নিলাম আপনার তর্কের খাতিরে যে আপনি যা বলছেন ওটাই ঠিক, আমেরিকাই ভেটো দেবে, হ্যাঁ আমেরিকা ভেটো দেয়, বেশ করেছে দিয়েছে, আমার তো নেই ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে, আমার তো জায়গায় নেই, ভেটো দিয়ে দিল, আমি খারাপ জায়গায় চলে গেলাম না? আমি যেখানে আছি সেখানে কন্টিনিউ, আমার তো কি কোনো ক্ষতি হলো? হলো না। একটা লাভ হতে পারতো, হলো না, হ্যাঁ ঠিক আছে? এবার আপনি জেনে রাখবেন, আমি বাড়িতে 20টা ষাঁড় পুষি। এইবার আমি একটা একটা করে ষাঁড়কে মার্কেটে বার করব। কি ষাঁড়? প্রথম ষাঁড় বার করব যে আমরা আস্তে আস্তে করে করে যেই কথাগুলো বলছিলাম লোকাল কারেন্সির কথা, এবার ইনডেপথ আমরা লোকাল কারেন্সিতে চলে গেলাম। সেকেন্ড জিনিস কি বলেছিলাম? মাইক্রো ট্রেড। আরবিআই অলরেডি কিন্তু একটা লোকাল কারেন্সির বিজনেসের কথা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে, ষাঁড়ের দরজা খুলেছে, সেটা অলরেডি ডিক্লেয়ার করে এখনো ছাড়েনি, কিন্তু ষাঁড়ের দরজাটা খুলেছে, দেখিয়েছে যে এবারে দৌড়াবে তোর পিছনে, দেখ এবার। এইবার এই যে থ্রেট প্রসেসটা দেখুন, আন্তর্জাতিক সম্পর্ক থেকেও মাথায় বন্দুক টিকে থ্রেট করে না যে ভাই ভোট দিবি নাহলে উড়িয়ে দেবো, ওরম ব্যাপারটা না। ব্যাপারটা হলো কিছু ইন্ডিকেশনস বুঝিয়ে দেয় যে হোয়াট উই ক্যান ডু, আর এই হোয়াট উই ক্যান ডু এর ভাষাটা আমেরিকা জানে। তো আমার যা ক্ষুদ্র পড়াশোনাতে বুঝতে পারছি, আমার মনে হয় না আমেরিকাও চাইবে সিকিউরিটি কাউন্সিলে এরা ঢুকুক, কারণ আমেরিকা নিজের পিঠ বাঁচাতে কোথাও গিয়ে দেখবেন ব্যালেন্স ডিপ্লোমেসি খেলার চেষ্টা করবে, কারণ আমেরিকা কিন্তু ব্যাকফুটে আছে। আচ্ছা, গ্রিনল্যান্ডের অ্যানাউন্সমেন্ট তো অনেক দিন হয়ে গেছে, গ্রিনল্যান্ড অ্যাটাক হলো না তো এখন? ইরানের দিকে ছুটছে সবাই, ইরানের দিকে ফ্লিট ছুটছে, এই ছুটছে ওই ছুটছে, ইরান এতক্ষণ লাগে গিয়ে অ্যাটাক করতে ইরানকে? এত টাইম নিচ্ছে কেন আমি বুঝতে পারছি না। মানে আমি তো রোজ সকালে উঠি, আমি মোবাইল অন করে ভাবে এই ইরান দখল হয়ে গেছে, ইরান দখল তো হচ্ছে না, মানে আমি বুঝতে পারি না ব্যাপারটা। আমি আবারও বলছি আপনাদের, আবারও বারংবার বলছি একটা কথা আপনাকে, চা, গরম চা আপনার কাপে ঢালা আছে, আর সেই গরম চাটাকে আপনি চুমুক দিয়ে খাচ্ছেন, তার মাঝখানে আপনার ঠোঁট এবং চায়ের কাপ, এই দুজনের মধ্যে একটা পার্থক্য আছে। চায়ের কাপ হাতে আছে মানেই আপনি চা খেয়েছেন সেটা নয়, চাটা খেলে অ্যাকচুয়াল গরমটা আপনি বুঝতে পারবেন। ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট উর্সুলা ভর ডেন তিনি এলেন, অনেকগুলো চুক্তি স্বাক্ষরিত হলো। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে যে গুরুত্বপূর্ণ খবরটা ভীষণভাবে হাইলাইটেড, সেটা হচ্ছে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তিনি এবার যাচ্ছেন ইউএসএতে। বেশ কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক হবে এবং তার মধ্যে রয়েছে রেয়ার আর্থ মেটেরিয়াল। ঠিক যখন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এইরকমই বেশ কিছু বিষয়ে চুক্তি হলো, তখনই এই আমন্ত্রণ পত্রটা। এর মধ্যে কি কোনো রকম কোনো কানেকশন রয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, আমি পাতিপুকুর মার্কেট থেকে মাছ কিনি বলে গড়িয়াহাট মার্কেট থেকে কিনতে পাবো না, এরকম তো কোনো কথা নেই। আমার মাছ খেতে ভালো লাগে, যেখানে ভালো মাছ পাবো আমি খাবো। এই ইন্ডিপেন্ডেন্ট সোভারেন মাইন্ডসেটটাকেই তো ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে ভারত।